আজকে আমরা পড়ব এস ব্লক এলিমেন্টস। এস ব্লক এলিমেন্টস বলতে বোঝায় পিরিয়ডিক টেবিলের লেফট সাইডের যে 1 আর 2 গ্রুপ তাদেরকে এস ব্লক এলিমেন্টস বলে। এখন গ্রুপ 1 যেটা তাদের মধ্যে কে কে আছে আছে হচ্ছে হাইড্রোজেন। আমরা জানি যে হাইড্রোজেনের একটা অ্যানোমালাস ফিচার আছে, অর্থাৎ একে হাইড্রোজেনকে তো গ্রুপ 1-এর মেটালদের সাথেও এর কিছু মিল আছে বলে গ্রুপ 1-এও রাখতে পারি, আবার গ্রুপ 17-এর তোর হ্যালোজেনদের সাথেও মিল আছে বলে হ্যালোজেনদের সাথেও রাখতে পারি। তা জেনারেলি আমরা হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখি। কিন্তু গ্রুপ 1-এ যারা আছে মেনলি তারা কে কে না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়ামকে দেখ এখানে আমি স্টার মার্ক দিয়েছি, কারণ ফ্রান্সিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ স্পিসিস। এছাড়া গ্রুপ 2-এ কে আছে, সেখানে হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। রেডিয়ামকেও এখানে স্টার মার্ক দিয়েছি, কারণ রেডিয়াম হচ্ছে তোর রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তা এই যে গ্রুপ 1-কে একে বলা হয় অ্যালকালি মেটালস বা ক্ষারীয় মৌল বা ক্ষারীয় ধাতু, আর যাদের গ্রুপ 2-তে আছে তাদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। অর্থাৎ এদের আর্থ ক্রাস্টে যেহেতু পাওয়া যায় সেই হিসেবে তাদের নাম যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। গ্রুপ 1-এ তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি NS1। এখানে এন এর জায়গায় তুই 1 2 3 4 করে বসালেই বুঝতে পারবি যে এদের সবারই বহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে। আর NS2 হচ্ছে গ্রুপ 2-র আউটার মোস্ট সেল জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ বহিস্থ কক্ষে প্রত্যেকে দুটি করে এস অরবিটালি ইলেকট্রনস আছে। ফলে এখান থেকেই একটা আইডিয়া পাওয়া যায় যে এরা প্রত্যেকেই ক্যাটায়ন ফর্ম করবে, একটা করে ইলেকট্রন যেটা আছে সেটা বের করে দিয়ে। আর এরাও ক্যাটায়ন ফর্ম করবে, তাদের বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনকেই অন্য কোথাও ট্রান্সফার করে সে ক্যাটায়ন ফর্ম করবে, ডাই পজিটিভ ক্যাটায়ন। এরা হচ্ছে মোনোপজিটিভ ক্যাটায়ন। এবং এদের যে সাইজ আমরা জানি যে সাইজ হচ্ছে ক্রমশ ডাউন দ্য গ্রুপ কি হয় বাড়ে। তার মানে এরম এরম করে আমি যদি আঁকি তাতে দেখা যাবে ক্রমশ বাড়ছে। অর্থাৎ প্রথমে হচ্ছে তোর হাইড্রোজেন ছোট, তারপর লিথিয়াম আরেকটু বড়, সোডিয়াম আরেকটু বড়, পটাশিয়াম আরেকটু বড়, রুবিডিয়াম আরেকটু বড়, সিজিয়াম আরও বড়, এরকম। এখানেও তাই সাইজ ক্রমশ বাড়ছে ডাউন দ্য গ্রুপ। আমরা এগুলো পিরিয়ডিক টেবিলেও শিখে এসেছি। এছাড়াও পিরিয়ডিক টেবিলে আমরা আরেকটা জিনিসও এখানে শিখেছি, সেটা হচ্ছে যে এদের ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায়, অর্থাৎ কর্ণ সম্বন্ধ। কর্ণ সম্বন্ধ বলতে বোঝায় যে লিথিয়াম তার নিচে যে সোডিয়াম আছে, তাহলে মনে হতে পারে যে একই গ্রুপে বিলং করে যারা, তাদের মোটামুটি ধর্মের সাদৃশ্য পাওয়া যায়। কিন্তু দেখা যায় যে লিথিয়ামের সাথে তার ডায়াগোনালে অবস্থিত ম্যাগনেসিয়ামের অনেক রিজেম্বলস আছে, অর্থাৎ মিল দেখা যায়। সিমিলারলি বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের মিল দেখা যায়, বোরনের সাথে সিলিকনের মিল দেখা যায়। এবং এই কর্ণ সম্পর্কটা শুধুমাত্র গ্রুপ 2 আর গ্রুপ 3, ওই গ্রুপ 2 নয়, আমি বলবো পিরিয়ড 2 অ্যান্ড পিরিয়ড 3, পিরিয়ড 2 অ্যান্ড পিরিয়ড 3 এদের মধ্যেই সীমাবদ্ধ এই ডায়াগোনাল রিলেশনশিপ। আর বাকি পর্যায় সারণীতে কিন্তু এরকম কর্ণ সম্পর্ক দেখা যায় না। তার পিছনে কারণ হচ্ছে যে লিথিয়াম থেকে যত তুই ডান দিকে এগোবি তত কি হচ্ছে আমরা জানি সাইজ ছোট হয়, আর লিথিয়াম থেকে সোডিয়ামের দিকে যত অর্থাৎ নিচের দিকে যাচ্ছি তাহলে সাইজ বৃদ্ধি পায়। ফলে লিথিয়াম আর ম্যাগনেসিয়াম তাদের সাইজ বা অ্যাটমিক রেডিয়াই অলমোস্ট সিমিলার। সিমিলারলি বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক সাইজ অলমোস্ট সিমিলার। ফলে এদের আয়নায়ন বিভব, অর্থাৎ আমি আয়নায়ন বিভবকে শর্টে একটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি, এটা আমরা আগে শিখেছিলাম। সেটা হচ্ছে যে তার যে ভলিউম ডিভাইডেড বাই, মানে সেই অ্যাটমের যে ভলিউম ডিভাইডেড বাই অ্যাটমিক চার্জ। তা যদি ভলিউম ডিভাইডেড বাই অ্যাটমিক চার্জ করি তাহলে দেখা যাবে যে লিথিয়ামের যে ভ্যালু বেরোচ্ছে ম্যাগনেসিয়ামের ভ্যালুটা ঠিক একই টাইপের বেরোচ্ছে। অর্থাৎ এর সাইজ ডিভাইডেড বাই তার যে অ্যাটমিক নাম্বার 3, এর যে সাইজ ডিভাইডেড বাই তার অ্যাটমিক নাম্বার 12 যদি আমি ভাগ করি তাহলে দেখা যাবে যে আয়নায়ন বিভবটা অলমোস্ট সিমিলার। সেই কারণে ডায়াগোনাল রিলেশনশিপটা
শুধুমাত্র পিরিয়ড 2 এবং পিরিয়ড 3-তে দেখা যায়, কিন্তু পিরিয়ড 4 পিরিয়ড 5-এ দেখা যায় না কেন? কারণ সেখান থেকে দেখ ওই তো ডি ব্লক এলিমেন্টসগুলো চলে আসছে এবং সেখানে ভ্যাকেন্ট অরবাইটাল, ফলে ইনার করে একটা অরবাইটাল থেকে যাচ্ছে, ফলে সাইজগুলো অলমোস্ট সিমিলার হচ্ছে না। এবার আমরা আসি যে অ্যালকালি মেটালসের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক ফিচার, যেমন হচ্ছে যে দে শো ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে ওই আইনস্টাইন যেটা যে কারণে নোবেল লরিয়েট বা নোবেল প্রাইজ পেয়েছিলেন, যে যদি তুমি আলো কোনো একটা মেটাল সারফেসে ফেলো তাহলে দেখা যাবে যে সেখান থেকে ইলেকট্রনস বেরোয়, নির্গমন ঘটে ইলেকট্রনের। এখন প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রনের নির্গমন কেন ঘটে? কারণ ওই লাইট রেডিয়েশন যেটা ফেলছো, সেই লাইট রেডিয়েশনের এনার্জিটা অ্যাবজর্ব করে সে সেখান থেকে ইলেকট্রন বের করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইলেকট্রন বের করে এটা কখন সম্ভব? যদি তাদের আউটার মোস্ট সেলে একটা ইলেকট্রন আছে এবং সেটা খুব লুজলি বাউন্ড হয়। লুজলি বাউন্ড হলেই সে কিন্তু সঙ্গে সঙ্গে ইলেকট্রন ত্যাগ করতে পারে, ঠিক আছে? ফলে অ্যালকালি মেটালরা তোর এই ফটো ইলেকট্রিক এফেক্টটা খুব ভালো দেখায়। নাম্বার 2 হচ্ছে যে রিঅ্যাক্টিভিটি। এরা প্রত্যেকেই হাইলি রিঅ্যাক্টিভ। কেন? কারণ তাদের বহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে, সে সর্বদাই চাইবে যে ওই ইলেকট্রনটাকে আমি যদি কোনোভাবে ছেড়ে দিতে পারি তাহলে আমি স্টেবিলিটি গেন করব, কারণ আমার ইনার কোরটায় অন্তত অক্টেট ফুলফিল আছে বা যতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ক্যাপাসিটি ততগুলোই থাকবে। ফলে এরা প্রত্যেকেই হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ এবং লো আয়নাইজেশন এনার্জি, আয়নায়ন শক্তিটা এদের কম, কারণ সেই একটা ইলেকট্রন সহজেই বার করা যায় লুজলি বাউন্ড যেহেতু। এরপর হচ্ছে রিয়াকশন উইথ অক্সিজেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা কোয়েশ্চেন আসে যে এরা প্রত্যেকেই অক্সাইড ফর্ম করে, কারণ অক্সাইড ফর্ম করার কারণ হচ্ছে আমি বললাম যে যেহেতু তোর এরা হাইলি রিঅ্যাক্টিভ প্রত্যেকে, মানে আমি অ্যালকালি মেটাল বলতে একবারে হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম অবধি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, এরা প্রত্যেকেই অক্সাইড ফর্ম করে। এখন এই যে অক্সাইড ফর্মেশন, সেখানে দেখা যায় যে লিথিয়াম মোনোঅক্সাইড ফর্ম করে। মোনোঅক্সাইড মানে যে Li2O এটা ফর্ম করে, অক্সিজেন একটা ও অ্যাটমের সাথে যুক্ত হয়। সোডিয়াম মোনোঅক্সাইডও ফর্ম করে, আবার পারঅক্সাইডও ফর্ম করে। পারঅক্সাইড মানে আমরা জানি যে O2 মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে পারঅক্সাইড আয়ন। তাহলে লিথিয়াম মোনোঅক্সাইড ফর্ম করে কিন্তু পারঅক্সাইড ফর্ম করে না, সোডিয়াম মোনোঅক্সাইড ফর্ম করে, পারঅক্সাইডও ফর্ম করে, আর পটাশিয়াম মোনোঅক্সাইড ফর্ম করে, পারঅক্সাইড ফর্ম করে, আবার অ্যাট দ্য সেম টাইম সুপার অক্সাইডও ফর্ম করে। সুপার অক্সাইড মানে হচ্ছে অক্সিজেনটা এখানে হচ্ছে O2 মাইনাস এরকম। অর্থাৎ এখানে একটা কোয়েশ্চেন আসে যে লিথিয়াম ফর্মস মোনোঅক্সাইড, সোডিয়াম ফর্মস বোথ মোনো অ্যান্ড পারঅক্সাইডস, while potassium forms mono তোর পারঅক্সাইড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সুপার অক্সাইড। ওয়াই? এই কোয়েশ্চেনটা আসে যে যত আমরা ডাউন দ্য গ্রুপে যাব তত দেখা যাবে সুপার অক্সাইড ফর্ম করার প্রবণতা বাড়ছে, কিন্তু লিথিয়াম বা সোডিয়ামের ক্ষেত্রে সুপার অক্সাইড ফর্ম করার প্রবণতা নেই। এর কারণ কি? এর কারণ খুব সহজ, যে একটা অক্সিজেন অ্যাটম তার যে সাইজ আর একটা অক্সিজেন মলিকিউলের সাইজের মধ্যে কে বড়? অবভিয়াসলি অক্সিজেন মলিকিউলের সাইজ বড়, অর্থাৎ পার অক্সাইড বা সুপার অক্সাইডের যে ভলিউম অ্যানায়নটার, তার সাইজটা অনেক বড়। এবং আমরা জানি যে স্মলার দ্য ক্যাটায়ন, যদি ক্যাটায়ন যত ছোট হবে তার সাথে ছোট অ্যানায়নই কম্পারেবল সাইজ যেহেতু আছে, তার জন্য তারা বন্ডিং বা আয়নিক বন্ড ফর্ম করতে পারে। কিন্তু যদি লার্জার ক্যাটায়ন হয় তাহলেই একমাত্র বড় অ্যানায়নের সাথে সে বন্ড ফর্ম করতে পারবে। তাই জন্য এখানে আমি লিখেছি স্মলার ক্যাটায়ন স্টেবিলাইজেস স্মলার অ্যানায়ন। স্মলার ক্যাটায়ন কোনটা? লিথিয়াম, সোডিয়াম, এরা স্মলার ক্যাটায়ন, তারা স্মলার অ্যানায়নের সাথে কম্বাইন করতে পারছে। কিন্তু লার্জার ক্যাটায়ন স্টেবিলাইজেস লার্জার অ্যানায়ন। লার্জার ক্যাটায়ন যেমন স্মলার অ্যানায়নদের সাথেও মোটামুটি একটা কম্পাউন্ড ফর্ম করতে পারে অক্সাইড, আবার লার্জার অ্যানায়নদের সাথেও অক্সাইড ফর্ম করতে পারে, যে কারণে সুপার অক্সাইড পটাশিয়াম বা রুবিডিয়াম বা সিজিয়াম এরা ফর্ম করতে পারে। এবং আমরা জানি দিস ইজ ডিউ টু ল্যাটিস এনার্জি এফেক্ট। ল্যাটিস এনার্জি কোথায় ভালো হয়? আমরা জানি যত সাইজগুলো ছোট হবে
এই বড় হবে তত ল্যাটিস এনার্জি কী হবে, তোর বেশি হবে। সাইজ যত ছোট হবে তত ল্যাটিস এনার্জি বেশি হবে। এবং এখানে ল্যাটিস এনার্জি বলতে এখানে কি বোঝা যাচ্ছে, যে পটাশিয়াম সুপার অক্সাইডের ল্যাটিস এনার্জি অনেক বেশি, এই কারণেই বেশি, কারণ আমরা জানি যে এটা আলটিমেট নেগেটিভ ইউ। কারণ ল্যাটিস এনার্জিটা কি, যে শক্তি, এটা এন্ডোথার্মিক না এক্সোথার্মিক ল্যাটিস এনার্জি হচ্ছে তোর এক্সোথার্মিক, ফলে তাকে আবার হিট দিলে সে তখন ভাঙে। ঠিক আছে, এটা হচ্ছে তোর গল্প সুপার অক্সাইড ফর্মেশনের। এরপর আমরা চলে আসি হাইড্রেশন অফ আয়ন্স। হাইড্রেশন অফ আয়ন্স বলতে বোঝায়, হাইড্রেশন মানে হচ্ছে ওয়াটার অ্যাডিশন। এবারে ধর এই যে ক্যাটায়নগুলো আছে, লিথিয়াম, Li প্লাস, Na প্লাস, K প্লাস, Rb প্লাস বা Cs প্লাস, এদের চারপাশে কতগুলো ওয়াটার মলিকিউল অ্যাট্রাক্টেড হতে পারে, সেইটাকেই বলা হচ্ছে হাইড্রেশন, বা হাইড্রেশন নাম্বার দিয়েও সেটাকে আমরা ডেসক্রাইব করি। তা সাধারণত দেখা গেছে যে Li প্লাস এর তোর হাইড্রেশন কী হবে, বেশি হবে। কেন? কারণ এর সাইজ ছোট এবং তার চার্জও বেশি। সেই অনুযায়ী সাইজের তুলনায় প্রত্যেকের চার্জ সমান, কিন্তু সাইজ যেহেতু ছোট, ফলে মানে তোর চার্জ ডেনসিটি, যেটাকে আমি বলবো পজিটিভ ডেনসিটি, সেটা অনেক বেশি লিথিয়ামের ক্ষেত্রে, ফলে এর হাইড্রেশন কী হবে, বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু সোডিয়াম অ্যান্ড অনওয়ার্ডস। যত আমি সাইজ বড় হচ্ছে তত হাইড্রেশন পরিমাণ কমছে, এবং এইটাকেই বলা হয় হাইড্রেটেড আয়ন। এবারে আমরা চলে আসি যে বেসিক ক্যারেক্টার অফ হাইড্রক্সাইডস। বেসিক ক্যারেক্টার অফ হাইড্রক্সাইড বলতে কি বোঝায়, যে আমরা জানি যে এদের যে হাইড্রক্সাইডগুলো হয় অ্যালকালি মেটালসের, অর্থাৎ LiOH, সোডিয়াম হাইড্রক্সাইড, NaOH, KOH নিয়ে আমরা ছোটোবেলা থেকে অনেক কিছুই পড়েছি। তো এরা প্রত্যেকেই বেসিক ক্যারেক্টার। এখন বেসিসিটি ইনক্রিজেস, দেখা যাচ্ছে যে যত ডাউন দ্য গ্রুপে যাচ্ছি, অর্থাৎ সিজিয়াম হাইড্রক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি বেসিক, বা পটাশিয়াম হাইড্রক্সাইড অনেক বেশি বেসিক অ্যাজ কম্পেয়ার টু সোডিয়াম হাইড্রক্সাইড। এর পিছনে কি কারণ? এই একই কারণ, অর্থাৎ যত আমরা এখানে দেখছি যে লিথিয়াম প্লাস, Na প্লাস, তারপরে K প্লাস, তারপরে Rb প্লাস, এদের কি সাইজ কি হয়েছে, ক্রমশ বাড়ছে। আর OH যে তাদের সাইজটা কি মোটামুটি একই প্রতি ক্ষেত্রে, OH মাইনাসের যে তোর সাইজ। তা সাধারণত আমরা জানি এরা প্রত্যেকে আয়নিক কম্পাউন্ড, কারণ এরা তো সব ক্যাটায়ন ফর্ম করে রয়েছে। তা আয়নিক কম্পাউন্ডে কোভ্যালেন্ট ক্যারেক্টার কীভাবে বাড়ে, সেটা ফ্যাজান্স রুল দ্বারা গভর্নড হয়। তা ফ্যাজান্স রুল অনুযায়ী হচ্ছে, স্মলার দ্য সাইজ অফ দ্য ক্যাটায়ন গ্রেটার দ্য পোলারাইজেবিলিটি। ফলে কোন ক্ষেত্রে OH মাইনাস আয়নটা বেশি পোলারাইজ হয়, দেখা যাচ্ছে যে লিথিয়ামের ক্ষেত্রে। তাই লিথিয়াম হাইড্রক্সাইড অনেক বেশি কোভ্যালেন্ট ইন নেচার। ফলে কোভ্যালেন্ট ইন নেচার মানে কি, তার আয়নিক প্রপার্টিটা তুলনামূলক কম, ফলে কম আয়নাইজড হয় অ্যাজ কম্পেয়ার টু CSOH। তার জন্য বেসিসিটি অর্ডারটা হচ্ছে এরকম। এই ছোট ছোট কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। এবার আমরা চলে আসি যে সাম ইম্পর্টেন্ট কম্পাউন্ডস এই গ্রুপ 1-এ, যেমন ধর সোডিয়াম কার্বনেট 10H2O, এটাকে বলা হয় ওয়াশিং সোডা। এটা আমরা শিখেছি কাপড় কাচার সোডা বলতে, তার ফর্মুলা হচ্ছে Na2CO3.10H2। তারপর হচ্ছে সোডা অ্যাশ। সোডা অ্যাশ কাকে বলে, যদি 10 অণু জলের মধ্যে তোর 9 অণু ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়, তাহলে যেটা পড়ে থাকবে 9 মোলস মলিকিউলস অফ ওয়াটার যদি বেরিয়ে যায়, সেটা পড়ে থাকবে, সেটাকে বলি আমরা সোডা অ্যাশ। আর NaCl এর সলিউশনকে আমরা সাধারণত ব্রাইন সলিউশন বলি। ঠিক আছে, এগুলো হচ্ছে তাদের ট্রেড নেম, অর্থাৎ আমরা বাণিজ্যিক নাম যেটাকে বলি। আমি দোকানে গিয়ে ওয়াশিং সোডা বলি, আমরা বলি না যে আছে Na2CO3.10H2O দেবে। ঠিক আছে, সোডা অ্যাশ এইটা হচ্ছে Na2CO3.H2O, এরকম। আর একটা জায়গা খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে প্রিপারেশন অফ Na2CO3, অর্থাৎ এই যে কাপড় কাচার সোডা, এইটা তোর বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি আমরা কিভাবে প্রডিউস করি, যে পদ্ধতিতে আমরা করি সেটাকে বলা হয় সলভে প্রসেস। এটা খুব ইম্পর্ট্যান্ট। তা এখানে যে মেটেরিয়ালসটা লাগে সেটা হচ্ছে NaCl লাগে, ব্রাইন সলিউশন, NaCl এর সলিউশন।
আর লাগে লাইমস্টোন লাগে CaCO3, লাইমস্টোন থেকে অ্যাকচুয়ালি আমরা কার্বন ডাইঅক্সাইড জেনারেট করি। আর যেটা লাগে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। কীভাবে রিয়াকশানটা হয়, রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা ইকুয়েশন এখানে মাথায় রাখতে হবে যে অ্যামোনিয়ার সাথে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড মিশে তোর রিয়াকশান করে তৈরি করছে অ্যামোনিয়াম কার্বনেট। তারপর ওই অ্যামোনিয়াম কার্বনেট আবার ফার্দার কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশান করে তৈরি করছে অ্যামোনিয়াম বাইকার্বনেট NH4HCO3। এরপর ওই অ্যামোনিয়াম বাইকার্বনেট NaCl এর সাথে রিয়াক্ট করে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করছে। দেন সোডিয়াম বাইকার্বনেট হিট করলেই সোডিয়াম কার্বনেট ফর্ম করছে। ঠিক আছে, এই ইকুয়েশনগুলো শুধু একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এবং সলভে প্রসেস এই কথাটাও মনে রাখতে হবে। এরপর আমরা চলে আসি গ্রুপ টু এ কে কে আছে, যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এবং এরা প্রত্যেকেই তোর ওই যে ড্রাই টেস্ট প্র্যাকটিক্যালে আমরা যেটা করছি, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু কালার তোর জেনারেট করতে পারে। অর্থাৎ তোর স্ট্রনসিয়ামের ধর যদি আমি ওই ফ্লেম টেস্ট করি তাহলে দেখবো এর একটা কালার দিচ্ছে, বেরিয়ামের একটা ডিফারেন্ট কালার দিচ্ছে। এই কালার দেখে ওই অ্যাটমিক স্পেকট্রা যেখানে আমরা পড়েছি ওই কালার কেন হয়, তো এই কালার যে দিচ্ছে ওই দুটো ইলেকট্রন যেহেতু ট্রানজিশন হচ্ছে তার জন্যই কালার ফর্ম করছে। এটা একটু মাথায় রাখতে হবে। ফ্লেম টেস্টটা যদি সেরকম হয় তাহলে এই প্র্যাকটিক্যাল বই থেকে ফ্লেম টেস্টে প্রত্যেকের কী কী কালার সেইগুলো একটু তুই পাশে লিখে রাখতে পারিস তোরা। এখানে একটা কথা আছে, ডিউ টু লার্জ হাইড্রেশন এনথ্যালপি দে এক্সিস্ট অ্যাজ হাইড্রেটেড ফর্ম। এদের যেহেতু হাইড্রেশন এনথ্যালপি অনেক বেশি, হাইড্রেশন এনথ্যালপি বলতে কি বোঝায়, যে ওই ওয়াটার যে অ্যাড হচ্ছে তার চারপাশে, তার জন্য যে শক্তির পরিবর্তন ঘটছে। হাইড্রেশন এনথ্যালপি হচ্ছে একটা এক্সোথার্মিক প্রসেস, ফলে হাইড্রেশন এনথ্যালপি তোর এদের ক্ষেত্রে খুব লার্জ, অর্থাৎ বেশি ভ্যালু। তার জন্য এরা বেশিরভাগই হাইড্রেটেড ফর্ম করে থাকে, MgCl2, CaCl2.6H2, MgCl2.6H2 এরকম। এবং এরা হচ্ছে বেশিরভাগই হাইগ্রোস্কোপিক, এবং ডাউন দ্য গ্রুপ এদের এই হাইড্রেটেড ফর্মেশনের প্রবাবিলিটি বাড়ে। তাহলে হাইড্রেটেড ফর্মেশন প্রবাবিলিটি বা হাইগ্রোস্কোপিক প্রপার্টি ইনক্রিজ করে ডাউন দ্য গ্রুপ, এটা মনে রাখতে হবে। এছাড়া কি, দে ফর্ম বাইভ্যালেন্ট ক্যাটায়নস। আমরা জানি প্রত্যেকের আউটার মোস্ট সেলে দুটো করে ইলেকট্রন আছে, সেটা বেরিয়ে গেলে বাইভ্যালেন্ট ক্যাটায়ন ফর্ম করবে। এরপর হচ্ছে CaH, এই যে CaH নয়, অ্যাকচুয়ালি CaH2কে বলা হয়, এটা হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রাইড। এই ক্যালসিয়াম হাইড্রাইড এটা হচ্ছে তোর, এর নাম হচ্ছে হাইড্রোলিথ, একে বলা হয় হাইড্রোলিথ। আর এদের যে বেসিক প্রপার্টি সেটাও দেখ, বেসিক প্রপার্টি ইনক্রিজ করছে ডাউন দ্য গ্রুপ। ওই একই তোর রিজন, অর্থাৎ রিজনটা আমি দেখবি আগে বললাম যেটা, যে ওই ফ্যাজান্স রুল দিয়ে গভর্ন হচ্ছে, যেহেতু প্রত্যেকেই আয়নিক কম্পাউন্ড এবং কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে এর ক্ষেত্রে বেশি, এর ক্ষেত্রে সবচেয়ে কম, তার জন্য এ অনেক বেশি আয়নিক প্রপার্টি ডেভেলপ করছে, ফলে সহজেই OH- আয়ন বের করতে পারে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে BeCl2 ফর্মস ডাইমার। দেখ আগে আমরা পড়েছি AlCl3, পি ব্লকে এরকম একটা জায়গা পড়া হয়েছে, AlCl3 ফর্ম Al2Cl6, সেরকম BeCl2ও ডাইমার ফর্ম করে। অর্থাৎ বির সাথে অ্যালুমিনিয়াম যেহেতু ওই তোর ডায়াগোনাল রিলেশনশিপে তাদের সম্পর্ক আছে, তার ফলে এদের এই ধর্মগুলো রয়েছে। এখন BeCl2 কিরম করে ফর্ম করছে সেটা এখানে একটা দেখানো হয়েছে। ঠিক আছে, ব্রিজ বন্ড তৈরি করছে। অর্থাৎ এইগুলোকে আমি একটু যদি মোটা করে দিই তাহলে জিনিসটা একটু পরিষ্কার হবে। এই অর্থাৎ মোটা লাইনগুলো হচ্ছে ট্রু সেন্সের বন্ড। ঠিক আছে, ট্রু সেন্সের বন্ড, অর্থাৎ ডাইরেক্ট BeCl2 যেটা এই সিএলগুলো, আর এইগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্রিজ বন্ড। ঠিক আছে, ওই 2 সেন্টার 3 ইলেকট্রন আর 3 সেন্টার 2 ইলেকট্রন যে কনসেপ্ট ব্রিজ বন্ডগুলো সেইগুলো। এছাড়া আরও কিছু ট্রিভিয়াল নেম তোর ট্রেড নেম মনে রাখতে হবে, যেমন কুইক লাইমকে বলা হয় CaO, যেটাকে আমরা বলি বাংলায় পোড়া চুন। স্লেক লাইম, অর্থাৎ এটাকে বলা হয়, স্লেক লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে। লাইমস্টোন কোনটা, ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল একে বলে।
প্লাস্টার অফ প্যারিস কাকে বলে? প্লাস্টার অফ প্যারিস হচ্ছে CaSO4 হোল 2.H2O। এই প্লাস্টার অফ প্যারিস এইটার প্রিপারেশনটা একটু বইয়ে দেখে নিবি, এটা মাঝে মধ্যে আসে কোয়েশ্চেন যে প্লাস্টার অফ প্যারিস কীভাবে তৈরি করবে। ওই জিপসাম থেকে তৈরি করা হয়। আর লাইম ওয়াটার কাকে বলে? সেটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে লাইমস্টোন, এই লাইম ওয়াটার বলা হয়। এই মোটামুটি গ্রুপ 1 আর গ্রুপ 2 এর গল্প।